অনুসন্ধান। লেখক বিপ্লব গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র স্থিরতার অভাব আর বয়স নয়, আরও অনেক কিছুই তার চলার ছন্দ কেড়ে নিচ্ছে, তা বুঝতে পারে ময়ূখ। কিন্তু এর সমাধান করতে গিয়ে সে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসে নিজের কাছে। আত্মগোপন পর্ব বেছে নেয়। বাড়ির বাইরে বের হওয়া বলতে প্রতিদিন স্কুলে যাওয়া, ফিরে এসে সোজা নিজের পড়ার টেবিলে। লোকজনও আজকাল আর তেমন আসে না, এলেও শরীর ভালো নেই বলে অনায়াসে এড়িয়ে যায় ময়ূখ। অথচ সে তো এমন ছিল না। হৈ হৈ আড্ডা আর মজলিসই ছিল তার প্রাণ। আজীবন জমজমাট মানুষটি আজ উত্তর 40-এ এসে টের পায় কোথাও যেন অঙ্কটা ভুল হয়ে গেছে তার। বইপত্র খোলা থাকলেও পড়ায় তেমন মন বসে না। ঘরময় ছড়ানো কাগজের পাতায় যাবতীয় মীমাংসাবিহীন নিজের অক্ষম ভূমিকার কথা। মাঝে মাঝে অসন্তোষ জাগে, অথচ বিদ্রোহ তার ধাতে নেই। এই যে এত এত টাকা দিই বাড়িতে, মুখের সামনে এক গ্লাস জল ধরারও কেউ নেই, এরকম কোনো দাবি বা অভিমান করতে পারে না সে। নিজের অস্থিরতার জন্য অন্যদের অপমানিতের বেদনা দিতে অপরাগ তার কণ্ঠস্বর। সুরঞ্জন এসেছিল আজ, বলল, এভাবে চুপচাপ বসে থাকিস কেন? চল একটু হাঁটি। বেশি দূর নয়, ওই সামনের সুজন দিঘি অবধি যাই চল। ময়ূখ মাথা নিচু করে উত্তরবিহীন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সজোরে। একা চুপচাপ ভাবলেশ চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো সুরঞ্জন। দিগন্ত বিস্তৃত শূন্যতা, বুকের মধ্যে ভারী হয়ে রয়েছে বেদনার সুর। মানুষটা বোধহয় ভেতরে ভেতরে অল্প অল্প করে ক্ষয়ে যাচ্ছে। বলল, তুই বোধহয় এখনো সুজাতার কথা ভাবিস, তাই না? একটা আড়াল টানার চেষ্টা করলো ময়ূখ। সত্যি আজকাল সুজাতার কথা তেমনভাবে মনে আসে না তার। সময় কত নিত্য নতুন সমস্যা নিয়েই আসে, আর পুরনো ক্ষতের ওপর শ্যাওলা জমে যায়। খোকনের অ্যাক্সিডেন্টের পর সব অঙ্ক গোলমাল হয়ে গেছে তার জীবনে। একটা ভয়ঙ্কর দৈত্য এসে তছনছ করে দিয়ে গেছে সব কিছু। স্পঞ্জ আয়রন কারখানার মাত্র 6 মাস কাজ করার পরই খোকনের ডান হাতের সম্পূর্ণ অংশ দগ্ধ হয়ে গিয়েছিল লোহার গলিত দ্রবণে। বাঁচার কথা ছিল না। তবু জমে মানুষের টানাটানির পর খোকন যখন হাসপাতাল থেকে ঘরে ফিরছিল, তখন মনে হয়েছিল ডান হাত চলে গেলেও মানুষটা ঘরে ফিরেছে। এর চেয়ে শান্তি আর কোথাও নেই। আজ মনে হয় সবই নিয়তি। অ্যাটলাসের মতোই তাকে স্বর্গ, আকাশ আর পৃথিবীর ভার মাথার ওপর ধরে রাখতে হবে, বহন করতে হবে আজীবন। আর সেই শক্তি বা সাহস তার কোনোটাই নেই। ফ্রোজেন শোল্ডারের মতো নির্মম যন্ত্রণায় ভারী হয়ে থাকা সারা শরীর। নিজের কাঁধের কাছে ডান হাত রেখে ময়ূখ বলল, শরীর ভালো নেই ভাই,
স্পন্ডিলাইসিসের পেনটা আরও বেড়েছে। সুরঞ্জন হাসল। সব সময় শুয়ে থাকলে তা আরও বাড়বে, হাঁটাচলা কর। আশালতা ঢুকলো তখনই। ও রঞ্জন এসেছ? খুব ভালো হয়েছে। ওর একটা কিছু গতি করো তো বাবা, নইলে ছেলেটা আমার একদম শেষ হয়ে যাবে। দেখেছ দিন দিন কি চেহারা হচ্ছে। টেবিলে চা আর বিস্কুট এলো, ধোঁয়া বেরোচ্ছে চা থেকে। সুরঞ্জন বলল, আপনি আবার কষ্ট করে চা বানাতে গেলেন কেন কাকিমা? ইচ্ছে থাকলেও বেশি কিছু বানাতে পারি না বাবা, বাতের ব্যথা, উঠতে বসতেই। ময়ূখ বুঝল সীমা বা খোকন কেউই আজ আর বাড়িতে নেই, তাই মাকেই চা বানিয়ে আনতে হয়েছে। থাকলে এতক্ষণে বুবুন এসে ঠিক তার কোলে চাপত, গল্প শুনতে চাইতো। বইয়ের পাতা থেকে দু একটা গল্প সে বলতো আগে, মজার গল্প, হাসির গল্প, ভূতের গল্প। কিন্তু এখন আর এসব ভালো লাগে না। খোকনের দুর্ঘটনার পর কেমন স্তব্ধ হয়ে গেছে বাড়িটা। কথাটা আবার পারল আশালতা। তোমার পরিচিত সেরম কোনো মেয়ে নেই বাবা? 30-35 বয়স, গায়ের রং মাঝারি ধরন, সাধারণ ঘর। আছে কাকিমা, তবে আশালতা যেন আলোর মুখ দেখতে পেল এতক্ষণে। আবার তবে কেন? মানে কাকিমা ওরা ঠিক এ দেশীয় নয়। তাছাড়া জাত কুল আপনাদের সাথে মানানসই হবে না। বনেদিয়ানাও তেমন নয়। ওসব নিয়ে কে আবার এখন মাথা ঘামায় বাবা? তুমি দেখো তো, ছেলের বয়স হতে চলল। আমি কি জাত ধুয়ে গোত্র ধুয়ে জল খাবো? মানে মেয়েটা ডিভোর্সি, তবে দেখতে শুনতে ভালো। বয়স 35-এর মতোই হবে, যদিও চেহারা চটকে তা বোঝা যায় না। আমাকে অনেক দিন ধরেই ওর দিদি বলছে, তবে আমি কথাটা না পারতে সাহস পাইনি। আশালতা দ্বিধাহীনভাবে বললেন, ঠিক আছে রঞ্জন, তুমি ওদের বলে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। কদিনই আর বাঁচবো বলো, একটু শান্তিতে মরতে চাই। ময়ূখ ঠান্ডা চায়ের কাপ নামিয়ে রাখলো টেবিলে। ভুল রাস্তার দিকে চলে যাচ্ছে না মা, নাকি সে নিজে? অঙ্কের ভুলগুলো ঠিকমতো বুঝতে পারছে না সে। কি দরকার এসব ঝুটঝামেলার? বেশ তো আছি মা। এই বুবুন, সীমা, খোকন আর দীপাকে নিয়ে জীবন তো চলে যাচ্ছে দিব্যি। এই কথাগুলো বলতে বলতেই থেমে গেল, না বলতে গিয়েই সে থেমে গেল। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে নীল রঙের বাড়িটার সামনে এসে ময়ূখ দেখল কেমন স্তম্ভিত হয়ে আছে চারপাশ। একটা কুকুর শুয়ে আছে দরজার কাছে, রুগ্ন। তার অপরিচিত গন্ধ কুকুরটাকে বিন্দু মাত্র বিচলিত করল না। পুরানো মান্ধাতার আমলের বাড়ি, কলিং বেল টেপার কোনো সুযোগ নেই। রংচটা কপাটের গায়ে প্রাচীনতার ছাপ, দুটো কড়া ঝুলছে। সুরঞ্জনকে খুব গাল দিতে ইচ্ছে করছিল। অসুস্থতার অজুহাত দেখিয়ে তার এইভাবে কেটে পড়াটা কি উচিত হলো আজ? তার কথা মতোই তো আজকের দিনটি নির্ধারিত হয়েছিল, নইলে তো সে এই চক্রান্তের ভেতরে আসতেই চায়নি। মাঝ রাস্তায় সুরঞ্জন যখন অসুস্থতার কথা বলল ফোনে, তখনই তার মনে হয়েছিল তার আর গিয়ে কোনো কাজ নেই। কিন্তু পরক্ষণেই মনে হলো এই তো সামান্য রাস্তা। সুরঞ্জন যা করছে করুক, তার পক্ষে কথার খেলাপি করা ঠিক হবে না। কড়া নাড়ার আগে অপ্রস্তুত হাতটা অজান্তেই ঢুকে গেল প্যান্টের পকেটে। মাথার চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে আছে, একটু ঠিক করা দরকার, নইলে নিজেকে কেমন বোকা বোকা লাগবে। পকেট থেকে চিরুনি বার করতে গিয়েও থেমে গেল তার হাত।
কি হবে বৃথা পরিশ্রমে? কটা তো মাত্র চুল। আসার আগে সুরঞ্জন বলেছিল, একটু কলপ করে নিস। ময়ূক ইচ্ছে করেই করেনি। সম্পর্কের প্রয়োজনে যেখানে যাচ্ছে সেখানে কি আড়াল মানায়? কড়া নাড়তে গিয়ে বুকটা একটু ধকপক করে উঠল। এই বয়সেও এরকম হয়? নিজের মনেই হাসল ময়ূক। যে মহিলা দরজা খুললেন, সুরঞ্জনের বর্ণনা অনুসারে তিনি পাত্রীর দিদি ছাড়া আর কেউ হতে পারেন না। চেহারায় রাগী কর্কশ ভাব, একটু খিটমিটে ধরনের, মুখের রুক্ষতা। আপনি? এই জিজ্ঞাসায় একটু থতমত খেয়ে গেল ময়ূক। এটা কি রঞ্জনা হাজরার বাড়ি? হ্যাঁ, আমি রঞ্জনা হাজরা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুরঞ্জন কিছু বলেনি? আমি ওই গোদাপিয়াশাল থেকে আসছি। ভেতরে আসুন। আপনি কি সুমনাকে দেখতে এসেছেন? ময়ূখ মাথা দুলিয়ে হ্যাঁ বলল। আমি সুমনার দিদি, কিন্তু ও তো বাড়িতে নেই। মাকে ডাক্তার দেখাতে গেছে। ইয়ে মানে কখন ফিরবে? এত উতলা হচ্ছেন কেন? আজ নাও ফিরতে পারে। না মানে তাহলে আর দেরি করব না, বাড়ি যাই আর কি। আধ ঘন্টা বসুন, এর মধ্যে এসে যায় তো ভালো, নইলে নইলে আমাকে অফিসে বেরোতে হবে। তাহলে আমিও আজ আসি। আপনাকে বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত। আধ ঘন্টা বসতে বলেছি, বসুন, তারপর যা খুশি করবেন। অগত্যা বসতেই হলো। এটা ড্রয়িং রুম, ওপাশে শয়নকক্ষ, সিঁড়ির নিচে রান্নাঘর, পর্দা ঢাকা, চারদিকে কিছু দরকারি অদরকারি আসবাব, বিছানায় নতুন বেড কভারে গাছের ছবি। সেখানে একটা পাখি উড়ছে, পাখিটার ওপর আলতো করে বসল ময়ূক। ডান দিকের দেওয়ালে নজরুলের ছবির নিচে লোকনাথ বাবা। রনে বনে জলে জঙ্গলে রক্ষা করার অঙ্গীকার দেখে সাহস পেল ময়ূক। দেওয়ালের অন্য পাশে ফটোফ্রেমে বন্দি সুমনার অল্প বয়সী বাবা। এসব দেখে নিতে 2 মিনিটের বেশি লাগলো না ময়ূখের। রান্নাঘরের খুটখুট কিছু বিচ্ছিন্ন শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ভেসে এলো না। বিশেষত মেয়েদের উপস্থিতির যে ফিসফিস শব্দ, সে আশা করেছিল তেমন কিছুই, কিন্তু তার কানে এলো না। আসার কথাও নয়। বাড়িতে এই মুহূর্তে সে ছাড়া আর মাত্র একটি প্রাণী। নিন 2 নলেন গুড়ের সন্দেশ। কথাটা খট করে কানের কাছে লাগলো ময়ূখের। সে যেন অযাচিতভাবে চলে এসেছে এখানে। তখনই সুরঞ্জনের মুখটা মনে পড়ল। রাগে যে কিছু অশ্রাব্য কথা মাথায় এলো না এমনও নয়। ইয়ে মানে এসবের কিছু দরকার ছিল না, আমি জাস্ট 2টো কথা বলেই চলে যেতাম। লজ্জা, অস্বস্তি আর দ্বিধা জড়ানো গলায় বেরিয়ে এলো ভিতর থেকে এই কথাগুলো। যার সাথে কথা বলবেন সে আসুক। লজ্জা পেয়ে গেল ময়ূক। আজকাল কি হচ্ছে? কথাগুলো লাগামহীন অগোছালোভাবে বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। আবার চুপচাপ, নীরব চারপাশ। সত্যি বলতে কি বসে থাকতে ভালো লাগছিল না ময়ূখের। সে যেন ভুল করে এক অজানা জায়গায় চলে এসেছে, যেখানে তার উচিত হয়নি এই আসা। আবার পালানোর পথ ধরাও ঠিক শোভন বা সুন্দর হবে না। সে চুপচাপ বসে রইল। কড়া নাড়ার শব্দ হতেই চমকে উঠল ময়ূক। এবার সত্যিই তার বুক ধুকপুক করতে শুরু করলো। এরকম হওয়ার কথা নয়, 40-এ এসে এসব কি মানায়? মেয়েটি অর্থাৎ সুমনা এলো, এবং তার মা। ঘরে ঢুকেই নমস্কার করল সুমনা।
জড়তা নেই, নিঃসংকোচ। প্রতি নমস্কার করতে গিয়ে হাতে কি কম্পনের অনুভব সঞ্চারিত হলো ঠিক বুঝতে পারল না ময়ূক। বসুন, আমি একটু রেডি হয়ে আসি। আরে ভাই, বসেই তো আছি, তবু বসতে বলা নেহাতি সৌজন্য। পাতলা ছিপছিপে গরম, কপালের মাঝখানে উজ্জ্বল টিপ, গায়ের রং ফর্সা না হলেও ফর্সার দিকে, মুখে মিষ্টি হাসি, বেশ পছন্দই হলো ময়ূকের। রেডি হওয়ার কিছু নেই, জাস্ট দুটো কথা, তো মিনিট 10 লাগবে। আমার শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছে না, তাই মেয়েকে নিয়ে ডক্টর সেনের চেম্বারে গিয়েছিলাম। দেরি হলো, কিছু মনে করো না বাবা। সুমনার মায়ের গলার নম্র স্বর, প্রশান্তির রেখা চোখে মুখে। তৃপ্তি অনুভব করল ময়ূক। আমি তো এইমাত্র এসেছি মাসিমা, কোনো অসুবিধে হয়নি। সুরঞ্জনের আসার কথা ছিল, কিন্তু ওর না শরীরটা ভালো নেই, তাই আসতে পারল না। হ্যাঁ, উনি কাল ফোন করেছিলেন। সবই তো জানো বাবা, নতুন করে আর কি বলবো। বলতে গিয়েও সুমনার বাবার আকস্মিক মৃত্যু, বিপন্ন সংসার, অভাব এবং দারিদ্র্যের ছিন্ন বিচ্ছিন্ন কিছু ছবি। মাঝ রাস্তায় পড়া থামিয়ে বাবার অফিসে মেধাবী রঞ্জনার গ্রুপ ডির চাকরিতে যোগদান, সুমনাকে বড় করার স্বপ্ন, একটা ভুল প্রেম কিভাবে সুমনার জীবনকে তছনছ করে দিয়ে গেছে তার অনুপুঙ্খ বর্ণনা উঠে এলো সুমনার মায়ের মুখ থেকে। ভেজা চোখ মুছতে মুছতে এক সময় তিনি বললেন, ঠিক আছে বাবা, তোমরা কথা বলো, আমার শরীরটা ভালো নেই, বিশ্রাম দরকার। আবার কিছুক্ষণ চুপচাপ। এবার সুমনাই শুরু করল, সবই তো শুনলেন, এবার আপনার কথা বলুন। সুরঞ্জন কিছু বলেনি? বলেছে, তবু আপনার মুখ থেকেই শুনতে চাই। ময়ূক ভূপতিনগর স্কুলের শিক্ষক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA, PhD করতে করতে মাঝ রাস্তায় চাকরি পেয়ে যাওয়ায় গবেষণা আর হয়ে ওঠেনি। তার ছোট ভাই খোকন পড়াশোনা তেমন করতে পারেনি, HS কয়েকবার ফেল করে শিক্ষাচর্চার পরিসমাপ্তি ঘটায়। পাড়ার একটি মেয়ে সীমার সাথে প্রেমের কারণে দাদাকে ওয়েটিং লিস্টে রেখে সে তড়ি ঘড়ি বিয়ে সেরে ফেলতে বাধ্য হয়। বাবা অনেক দিন গত হয়েছেন। মা ছাড়াও বাড়িতে রয়েছে 5 বছরের ভাইপো বুবুন আর জন্ম বিকলাঙ্গ একটি বোন দীপা, যে কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, একটা লাঠিতে ভর করে কোনো রকমে রাস্তা হাঁটে। কিন্তু ময়ূখের অত্যন্ত আদরের এবং প্রিয়, তাকে সুস্থ করে তোলার জন্য কোথায় যায়নি ময়ূক। কিন্তু সব রোগ আরোগ্যের ঠিকানা পায় না। এভাবেই ময়ূক তার আর তার ফ্যামিলির সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরল। আপনার ভাই কি করেন? সুমনার মুখে প্রশ্নচিহ্ন। একটা দোকান করেছিল কিছুদিন, চলেনি। তারপর একটা স্পঞ্জ আয়রন কারখানায় লেবারের কাজ করতো মানে এখন করে না। না, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন 3 বছর, তবু চাকরিটা ছিল। একদিন সেই কারখানাও বন্ধ হয়ে যায়। অন্য কারখানায় যে কাজ খুঁজবে সেই শারীরিক সক্ষমতাও ওর নেই। অথই জলে পড়ে একদিন কাঁদতে কাঁদতে সীমা এসে জানিয়েছিল এই দুঃসংবাদ। 4 মাস বেতন হয়নি ওদের কারখানায়। ফ্যাক্টরি লক আউট হওয়ার আর কোনো স্বপ্নই ছিল না, সম্ভাবনা তো ছিলই না।
সীমার ছেঁড়া শাড়ি, তুতুনির যে দুধের বরাদ্দ ছিল তা বন্ধ হয়ে গিয়েছিল। খোকন চুপচাপ শুয়ে থাকতো বিছানায়। একদিন সুইসাইড করতে গিয়েছিল বিষ খেয়ে। সীমার কান্না আর চাপা আর্তনাদ আমার কানে এসেছিল। আমি সীমাকে বললাম, কোনো চিন্তা করো না, যতদিন আমি আছি। বুঝতে পারছি, সে না হয় ভালোই করেছেন। বড় দাদা হিসেবে এটা আপনার কর্তব্য। আমার বক্তব্য ঠিক সেখানে নয়। আমি জানতে চাইছি, এর পরেও কি এইভাবেই চলবে? আপনি কি হিমালয়ে প্রমাণ বোঝার মাথায় নিয়েই রাস্তা হাঁটবেন? ময়ূক বুঝতে পেরেছিল ঠিক এরকমই প্রশ্ন আসবে। তবু খুব অপ্রস্তুত লাগলো না তাকে। এলোমেলো মনে হলো না তার মুখের রেখা। সে জানে পরিবারের এই দুর্দশার বর্তমান থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার অভ্যাস সে কখনোই রপ্ত করতে পারবে না। তবু বলল, যতদিন না স্থায়ীভাবে কিছু করে। সুমনা হাসল মৃদু এবং মর্মভেদী। সে সম্ভাবনা কম। কে আর পঙ্গু মানুষকে কাজ দেবে বলুন? হাসির সাথে তাচ্ছিল্য এবং অবজ্ঞার ধ্বনিটুকুও বেশ মিশে আছে বাতাসে। থাক, তবু সম্মিলিত অসহায় হাতগুলির সামনে দাঁড়িয়ে সে মিথ্যে বলতে পারল না। দরজার দিকে এগিয়ে যাচ্ছিল সুমনার নির্বিকার পা। পিছনে ফিরে একবার দেখল ময়ূকের থমকে থাকা মুখ। জিজ্ঞাসু চোখ থেকে বেরিয়ে এলো সেই মোক্ষম প্রশ্ন, সুজাতা? সুজাতার সাথে আপনার এতদিনের প্রেম সেই কলেজ থেকে, তা হঠাৎ ভেস্তে গেল কেন? সুজাতা? ময়ূক স্তব্ধ হয়ে রইল অনেকক্ষণ। এখানেও সুজাতার প্রসঙ্গ আসবে? সে যে জানতো না তা নয়, তাই বারবার করে বলেছিল, সব কিছু খুলে বলিস। আমার ব্যক্তিগত জীবনের সমস্ত আবদ্ধতা মুক্ত হয়ে যাওয়াই ভালো। সুরঞ্জনের সব কথাই আপনাকে জানানো উচিত ছিল। ময়ূক উঠতে যাচ্ছিল। ব্যক্তিগত বেদনার পর্বটি প্রকাশ্যে আসায় আহত হলো সে। তার চোয়াল শক্ত হয়ে এলো, তবু এড়িয়ে গেল না। অস্ফুট উচ্চারণে গোপন প্রকোষ্ঠ থেকে বেরিয়ে বহুদিন সযত্নে লালিত এক নীরব দীর্ঘশ্বাস। ঠিক এই কারণে সুজাতার দুটো অপশান ছিল। আমি এর বাইরে তৃতীয় বিকল্প খুঁজতে চেয়েছিলাম, পাইনি। ওকে বুঝিয়েছিলাম, এতদিনের ভালোবাসা এক কথায় এভাবে ভেঙে দেবে? সে বলেছিল, বিয়ে হলেও তো ভাঙতো, আগে ভাঙলে অসুবিধে কোথায়? আর কোনো কথা বলল না কেউ। ময়ূক উঠে এলো গন্তব্যহীনতার দিকে। দরজার বাইরে কি মুক্তির আবহ সে বুঝতে পারছিল না। তবু দরজা ঠেলে বেরিয়ে এলো পথে। একটা অর্জুন গাছের ছায়ায় এসে দাঁড়ালো ময়ূক। নিস্তব্ধ শুনশান রাস্তা। তখন কালীগঞ্জ যাওয়ার কোনো বাস নেই। তাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এই নিস্তব্ধ ছায়ায়। মুখের ওপর মনমরা আলো এসে পড়েছে অর্জুন গাছের ফাঁক দিয়ে। শূন্য উদাসীন দিগন্তে সে স্তব্ধ হয়ে আছে। কিছুই ভালো লাগছে না তার। বাড়ি ফিরে সে কি উত্তর দেবে মাকে? সত্যি কথা বললে খোকন নিজেকে অভিসমাপ্ত করে দেবে। বলবে, দাদা, আমি তো বিষ খেয়ে মরে যাচ্ছিলাম, কেন ফিরিয়ে আনলি? তারপর নিজের অপদার্থ হাত দুটোর দিকে তাকিয়ে চোখের জল ফেলবে সে। ভিজে যাবে করতল। জীবনযুদ্ধের ক্ষত ফুটে আছে হাতের তালুতে। সীমা অপরাধীর মতো দুয়ারে এসে দাঁড়াবে। কি বলবে তাকে? কিছুই বলার নেই। পারবে কি সে সত্য উন্মোচন করতে? পারবে না। আর বুবুন তার শীর্ণ চেহারা নিয়ে রুগ্ন কারখানার বিজ্ঞাপনের সাথে মিশে যাবে। হাড়গুলো গোনা যাবে নামতার মতো। দীপা অসহায়ভাবে তাকিয়ে থাকবে বোবা দৃষ্টি নিয়ে। রাগে তছনছ করে দিতে ইচ্ছে করলো সব কিছু। অপমান থেকে জ্বালা যেদিকে দুচোখ চায় চলে যেতে ইচ্ছে করে তার। কিন্তু
কিন্তু পারে না। কলুর বলদের মতো ঘানি টানাই তার নিয়তি। বাকিদের আরাম আর আয়েসের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া কিছুই নেই তার। এভাবেই মহাকালের আবহ বিকারে বিলীন হয়ে যাবে ভবিষ্যৎ। তবু শিবের এই ত্রিশূল যত ভারী হোক, তাকে বহন করতে হবে অনন্তকাল। সে মহাদেব না হলেও দায়বদ্ধ দাদা, আবার সেই আত্মগোপনের দিনলিপি গিলে নেবে তার সত্তা। ভগ্ন স্তূপের ভেতর থেকে ইতিহাস খুঁজবে ফ্যাকাশে অসাড় সময়ের উপর দাঁড়িয়ে। একটা পাখি ডেকে উঠল। পাখিটার নাম জানে না ময়ূখ, কিন্তু মনে হলো এত মধুর শব্দ সে কখনো শোনেনি। দূরের কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকাতে গিয়ে দেখল কে যেন ডাকছে। এত দূর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল না তার চেহারা, শুধু পাখির ডাকের মতো তার গলার স্বর ভেসে আসছিল বাতাসে। শাড়িটা চেনা লাগলো তার। আপনি? বিস্ময় নয়, ভয়ঙ্কর জ্বালার ভেতর থেকে জিজ্ঞাসার জন্ম হলো। বলেছিলাম না অফিস যেতে হবে, বড্ড দেরি হয়ে গেল আজ। এবার পরিষ্কার হয়ে এলো রঞ্জনা হাজরার মুখ, কিন্তু মুখে সকালের মালিন্য নেই। ময়ূখ তাকালো। ও হ্যাঁ, কখন থেকে ডাকছি, উত্তর নেই কেন? মৃদু উচ্চারণে বলে যাচ্ছে রঞ্জনা। রুক্ষতা নেই, তাচ্ছিল্য নেই, শুনতে পাইনি। এড়িয়ে যেতে চাইল ময়ূখ। আপনাকে দেখেই তা বুঝতে পেরেছি। আপনি আপন ভোলা মানুষ। প্যান্টে পানের দাগ, জামা কোঁচকানো, চুল এলোমেলো, মুখে সরলতা। নিজের দিকে না তাকিয়ে আপনি শুধু অন্যের ভালো মন্দ দেখেন। চুপচাপ দাঁড়িয়ে আছে ময়ূখ। গাছের আড়ালে মরা আলো, তেজহীন রোদ, অস্পষ্ট ছায়া পড়েছে পায়ের নিচে। কেউ যেন কুড়ে কুড়ে খাচ্ছে ছায়ার ভাস্কর্য। ময়ূখ নিস্পন্দ। রঞ্জনার বুকের ভেতর থেকে ডানা মেলে বেরিয়ে আসছে শব্দগুলো। সুমনা আমার বোন, তার একটা বিয়ে ভেঙে গেছে ভুল প্রেমের জন্য। জীবনে ভুল করতে করতে কেউ সঠিকের সন্ধান করে, কেউ অনন্তকাল দাঁড়িয়ে অপেক্ষা করে, কারণ প্রত্যেকেই সুখে থাকতে চায়। আর তার রাস্তা ঠিক কি বেঠিক কি আমি জানি না। আমার প্রশ্নগুলো অমূলক কিনা তার উত্তরও আমার জানা নেই। এই আত্মকেন্দ্রিক দুনিয়ায় সবাই যখন ভোগবাদের অতল গহ্বরে তলিয়ে যেতে চায়, তখন সুমনাকেই বা দোষ দিই কোথায়? গড়পড়তা অ্যাভারেজ মানুষ, এইসব ছোট ছোট ছায়া মানুষ দেখতে দেখতেই আমরা বেড়ে উঠি। আপনার ভাই প্রতিকূল পরিস্থিতির শিকার, আপনার বোন ভাগ্য বিড়ম্বিত, অসহায়। এদের বুকে টেনে নিয়ে সারা জীবন চলার ব্রত আপনার। এর জন্য জীবনের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিতেও রাজি। তবু শক্ত হাতে ধরে রাখবেন তাদের, আগলে রাখবেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে। এরকম মানবিক হাত গুটিয়ে আসছে ক্রমশ। অন্যের গলা টিপে ধরবার, হত্যা করবার, দূরে ছুঁড়ে দেবার বা কেড়ে নেবার হাতগুলি প্রসারিত হচ্ছে। বনসাই মানুষে ভরে যাচ্ছে চারপাশ। বটবৃক্ষ ফুরিয়ে আসছে ময়ূখবাবু। কে আশ্রয় দেবে? জনবহুল এই দেশে আমি তো এরকম একজনেরই সন্ধান করেছি আজীবন, ঠিক আপনার মতন দীর্ঘ ছায়াময়। বাস এসে গেছিল। ময়ূখ বলল, উঠুন, একসাথে বাকি পথটা গল্প করতে করতেই যাওয়া যাক।